আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাসকে তা আগেই জানিয়েছিল, এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মানুষকে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ঘোষিত মার্কিন ভিসা নীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এবং বিষয়টি ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনকে যুক্তরাষ্ট্র আগেই অবহিত করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে আমার আন্তরিক সালাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আগে যে ভিসা নীতি ঘোষণা করেছিল তা ছিল 3Cর আওতায়, আর জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্টের আওতায়। দুটি আলাদা বিষয়। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস Appropriation Act, PC Visa Policy, which was under the Immigration and Nationality Act of the US. মন্ত্রী বলেন, বিষয়টি সেনাবাহিনীর আওতাধীন হওয়ায় এ নিয়ে বেশি কিছু বলার নেই। এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। এদিকে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে, কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা ভিসা নীতির প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র জেনারেল আজিজের বিষয়টি বাংলাদেশের মিশনকে অবহিত করেনি। এছাড়া দ্বিতীয় ধাপের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্মৃতিচারণ করে বলেন, রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। জেনারেল আজিজের আগে অনেকের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসলেও সরকারের ভয়ঙ্কর যাত্রা থামানো যায়নি। তাই এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের নিজস্ব নির্বাচনে আজ বিরোধী রাজনৈতিক দল ও জনগণের অংশ নেওয়ার সুযোগ নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিজের ঘর নিজেদেরই সামাল দিতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আরো জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কি লাভ। রাজনৈতিক প্রতিহিংসা কখনোই দেশের কল্যাণ বয়ে আনে না বলেও মন্তব্য করেন ফখরুল। আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবে বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই
ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে জনগণকে প্রকাশ্যে মাঠে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও কিছু কেন্দ্রে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং বোমাবাজি সহ জাল ভোট দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে কক্সবাজারের ঈদগাহে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সাভার, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ ফরিদপুরেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। খুলনাতেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর সহ নড়াইলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়াতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সকাল থেকে পুরুষদের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি দেখা যায়। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুরেও ভোটারদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ, উদ্দীপনা। তবে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এদিকে কক্সবাজারের ঈদগাহে নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ সমর্থকরা। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুল ছাত্র সহ 3 জন আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোলায় শিবপুর, রতনপুর ভোট কেন্দ্র এলাকায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুর সহ গাজীপুরের শ্রীপুরেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 3 লাখ সদস্য। এই ধাপে 24টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন, EVM এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট হয়েছে। মৌসুমী রহমান, RTV। দর্শক, নোয়াখালীর সেনবাগে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, এই মুহূর্তে ভোট গণনার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। আপনাকে বলে রাখি যে ভোট গণনা কিন্তু শুরু হয়েছিল বিকাল 4টায়, দিনের 8টা বাজে ভোট শুরু হয় কিন্তু শেষ হয় 4টা, তারপরে কিন্তু গণনা শুরু হয়। বিশেষ করে যে কেন্দ্রগুলোতে কিন্তু প্রাথমিক পর্যায়ে গণনা শেষ করে কিন্তু সেই ভোটের ফলাফলটা কিন্তু পাঠানো হয় যে উপজেলার যে কার্যালয় রয়েছে সেখানে। আমি এই মুহূর্তে সেনবাগ যে উপজেলা কার্যালয়, এখানে কিন্তু বিভিন্ন যেই প্রার্থীদের রেজাল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নিয়ে আসছে। তারপরে দেখুন উপজেলা নির্বাহী যে কর্মকর্তা আছেন উনি কিন্তু সেই ফলাফলগুলো ঘোষণা করছেন। আপনাকে আমি যদি বলে রাখি, সেনবাগ উপজেলায় কিন্তু উপজেলা যে চেয়ারম্যান পদে কিন্তু 4 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে কিন্তু আসলে 2 জন প্রার্থীর মধ্যে মূলত হাড্ডাহাড্ডি সেই লড়াই হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত যেই প্রায় 30 থেকে 35টি কেন্দ্রের ফলাফল আমাদের মধ্যে আসছে, যে এর মধ্যে কিন্তু সবচেয়ে এগিয়ে আছেন যে সাইফুল আলম দীপু। তিনি কিন্তু আনারস প্রতীক নিয়ে কিন্তু উনি এই পর্যন্ত এগিয়ে আছেন।
18,962 ভোট। তার যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম মার্কায় পেয়েছেন 14,657 ভোট কিন্তু এখন পর্যন্ত পেয়েছেন। পাশাপাশি যে অন্যান্য জেলায় অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের কিন্তু ফলাফল কিন্তু আসছে। আর এছাড়াও বলে রাখি যে এখানে ভাইস চেয়ারম্যান পাশাপাশি যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে তাদের ফলাফলগুলো কিন্তু এখানে আসছে। তারপরে কিন্তু সেগুলো কিন্তু আসলে যোগ বিয়োগ করে কত এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু আসলে ফলাফল কিন্তু ঘোষণা করবেন। আর এই ফলাফলগুলো কিন্তু নেওয়ার জন্য কিন্তু প্রার্থী তাদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। আসার পরে কিন্তু তারা অনেকেই আসলে উল্লাস প্রকাশ করছেন, কারণ প্রাথমিকভাবে কিন্তু অনেকে আসলে জেনে গিয়েছেন তাদেরকে ফলাফলটা কী হবে। বিশেষ করে সবার একটি আগ্রহের জায়গায় তৈরি হয়েছে যে চেয়ারম্যান প্রার্থী নিয়ে। তো বলা যায় যে এখন পর্যন্ত আনারস প্রতীক নিয়ে যে সাইফুল আলম দীপু কিন্তু বিপুল ভোটে কিন্তু এগিয়ে আছেন। তো এই ছিল সেনবাগ উপজেলা কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে 30% বেশি ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন ভবনে সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তবে একটা বড় রাজনৈতিক দল ভোট বর্জন করায় ভোটার উপস্থিতি কিছুটা কম। দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে সেটা সমাধান হওয়া উচিত বলে মনে করেন তিনি। সিইসি জানান, নির্বাচনী সহিংসতায় 33 জন আহত হয়েছে। দিনভর নির্বাচন কমিশন ভবনে কন্ট্রোল রুম থেকে 156 উপজেলার ভোট পর্যবেক্ষণ করে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপস্থিতির যে হার 30+ হতে পারে। ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিপুল ভোটে এগিয়ে আছেন আনারস প্রতীকে প্রার্থী সাইফুল আলম দীপু। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে ভোট উৎসব। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যাও। সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বলেন, বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব তার প্রমাণ সংসদ এবং উপজেলা নির্বাচন। নোয়াখালী থেকে সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,53,000। সকাল 8টা থেকে 89টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। যুবক, তরুণ, তরুণীদের সাথে ভোট দেন বয়োবৃদ্ধরাও। আল্লাহ নাম, কোনো জামিলে নেই, কোনো জরকাছাটি নেই, কোনো শান্তি, আমরা নিরপেক্ষে আমরা ভোট দিছি। ভোট দিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু জয়ের ব্যাপারে শতভাগ আশা জানান। পরিবেশ খুবই শান্ত, আমি শতভাগ নিশ্চিত জিতব। কেন্দ্র পরিদর্শন শেষে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কোনো বিশৃঙ্খলা নাই এবং কিছু কেন্দ্রতে ভোটার উপস্থিতি ভালো আছে, কিছু কেন্দ্রতে একটু কম। সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। বাংলাদেশে বর্তমান সরকার আমলে এমপি নির্বাচনের থেকে আপনারা দেখছেন তখনও সুষ্ঠু ভোট হয়েছে, এখনো হবে এবং যতগুলি নির্বাচন হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবগুলি সুষ্ঠু হবে। শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখাই দিবে যে বাংলাদেশে সুষ্ঠু ভোট দিয়েই সরকার পরিচালিত হবে। দ্বিতীয় ধাপে সারা দেশে 156টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ বিদায় মানুষের ঢল নামে। মঙ্গলবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অনুষ্ঠিত শোকযাত্রায় লাখো জনতা অংশ নেন। বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে তাকে। অন্যদিকে আজ থেকে 5 দিনের শোক পালন করছে ইরান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে।
লাখো মানুষের অশ্রু ও ভালোবাসায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম জানাজার আনুষ্ঠানিকতা শেষ হলো। এ সময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্যদের জন্য বেশ কয়েকটি জানাজার আয়োজন করে ইরান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টায় উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিতে শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। প্রথম জানাজার পর নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। এরপর নেওয়া হবে তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে। দুটি স্থানেই জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অফ তেহরানে। ওই দিন বিকেলে উচ্চ পদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে স্মরণ সভার আয়োজন করা হবে। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটি হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাহশাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রাকিব হাসান, RTV। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শোক বার্তায় বলা হয়, গত 19 মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর আবারও বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় রসিদ দেখাতে না পারায় জরিমানা করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বৃদ্ধি ঠেকাতে সব সংস্থা মনিটরিং করবে। ঈদের আগে সয়াবিন তেলের দাম বাড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজির ফরাজি। নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে। চাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, সবজি সহ সবকিছুর দাম বাড়ায় চরম কষ্টে নির্দিষ্ট আয়ের মানুষ। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজারে পর্যাপ্ত সরবরাহের পর কেন দাম বাড়ছে তা মনিটরিং করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই রাজধানীতে বাজার মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় দুটি দোকানকে জরিমানা করা হয়। এখন মনিটরিং আরও বেশি জোরদার করা হবে, কারণ আমাদের কাছে তথ্য আছে যে নিত্যপণ্যের বাজারে কিন্তু কোনো সংকট নেই, সাপ্লাই চেইন সবকিছু সরবরাহ সঠিকভাবে রয়েছে। তারপরেও কিন্তু যদি আমাদের কাছে কিছু তথ্য তো অবশ্যই আছে যে কেউ কেউ কারসাজি করছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সব সরকারি সংস্থাকে সক্রিয় করা হয়েছে। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বাড়লেও ভোক্তার ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। দেশে উৎপাদিত পণ্যের দাম অস্বাভাবিক হলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। কৃষি বিপণন যে অধিদপ্তর আছে তারা বলতে পারবে, তাদের কাছে। নাজিব ফরাজি, RTV, ঢাকা। 5 দিনেও সন্ধান মেলেনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনওয়ারুল আজিম আনারের। এতে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্য ও নেতাকর্মীদের। সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ জানান, চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জের বাসা থেকে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে গিয়ে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। সেখান থেকে চিকিৎসার জন্য বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। পরে ভারতের পশ্চিমবঙ্গের বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। এদিকে আনওয়ারুল আজিম নিখোঁজ হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,
ভারতে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা। শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তার সাথে আমাদের মোবাইলের লোকেশন টোটালি বিচ্ছিন্ন। আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমাদের সরকারের কাছে প্লাস প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমাদের জোর দাবি, আমাদের প্রিয় নেতা আনার মহোদয় যেন সুস্থ শরীরে আমাদের কালীগঞ্জ ফিরে আসে। এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার হয়ের অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আমরা আপডেট পেপার। দেশের বাজেটে বরাবরই উপেক্ষিত থেকেছে পরিবেশ আর জলবায়ু পরিবর্তন ইস্যুটি। পরিবেশবিদরা বলছেন, প্রতি বছর বাজেটের পরিধি বাড়লেও আনুপাতিক আর প্রয়োজনের বিচারে বাড়েনি এই বাজেটের আকার। তাই তো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষিত রাখতে আসন্ন বাজেটে এই খাতের আকার বাড়ানোর পাশাপাশি ব্যয়ের সুনির্দিষ্ট দিকগুলো খুঁজে বের করার পরামর্শও দিচ্ছেন পরিবেশবিদরা। মারুফ রেজার রিপোর্ট। একের পর এক যেন প্রাণ হারাচ্ছে দেশের নদী, খাল, জলাশয়। বাকি আছে যেগুলো, সেগুলো ধুঁকছে দখল দূষণের শিকারে। গরমের তীব্রতার পারদ রেকর্ড করে চলেছে বছরের পর বছর। চলতি বছরে যে তাপপ্রবাহ বয়ে গেল গোটা দেশে, এমন অনুভূতি এর আগে হয়েছে 50 বছর আগে। প্রকৃতির এমন বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, কৃষক, উদ্বাস্তু হচ্ছে উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উদ্বিগ্ন যখন সারা বিশ্ব, ঠিক তখন পরিবেশ খাত অনেকটাই উপেক্ষিত দেশের জাতীয় বাজেটে। গেল 6 বছরের বাজেট পরিসংখ্যানে দেখা যায় 2018-19 অর্থ বছরে বাজেটের মাত্র 0.34% ছিল পরিবেশ বাজেট। সবশেষ 2023-24 অর্থ বছরে মোট বাজেটের বিপরীতে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় মাত্র 0.21%। অর্থাৎ বাজেট বাড়লেও বাড়েনি এই খাতের আকার। আমরা যদি এই সক্ষমতা অর্জন করতে না দেই, এইভাবে যদি পরিবেশ অধিদপ্তর বা বন অধিদপ্তরকে আমরা কার্যকর না রাখি, তাহলে কিন্তু যে শিল্পায়ন হচ্ছে সেই শিল্পায়নটাই হুমকির মুখে পড়বে। যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, তাহলে অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থায়িত্বশীলতা দেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিবেশবিদরা বলছেন, একে তো কমেছে বাজেট বরাদ্দ, অন্যদিকে পরিবেশের গণ্ডি পেরিয়ে সেই ব্যয় চলে যাচ্ছে উন্নয়ন অবকাঠামোর নামেও। ফলে প্রশ্নের মুখে বাজেটের টেকসই নিয়ে যেভাবে অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারকে যত গুরুত্ব দেওয়া হয়েছে, ওই সেক্টরগুলোর তুলনায় আমার যে মূল জনগণ সম্পৃক্ত যেই ক্ষেত্রগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, সেগুলোকে আমরা অত গুরুত্ব দিই নাই। এতে একটা জিনিস ক্লিয়ার হয় যে সরকারের মাইন্ডসেটের মধ্যে সাস্টেনেবিলিটিটা নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে জনস্বাস্থ্য নাই, সরকারের মাইন্ডসেটের মধ্যে লাইভলিহুড ইস্যুটা নাই। আসন্ন বাজেটে পরিবেশের বাস্তবিক পরিবর্তনের দিক বিবেচনায় নিয়ে এই খাতের বাজেট বাড়ানোর পরামর্শ ছিল তাদের। আমার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্নভাবে মানুষ এবং তার পরিবেশের উপর নানা ধরনের অভিজ্ঞতা আসছে। এগুলোকে অ্যাড্রেস করতে হলে পরিবেশ মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে হবে, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে, আর সেই কারণে বাজেট অ্যালোকেশন দরকার। স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। তাই প্রত্যাশাকে টেকসই করতেও পরিবেশকে টেকসই করার কোনো বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। মারফিজা, আরটিভি, ঢাকা। কষ্ট করে লেখাপড়া করার পরে একটা ছেলে বা মেয়ে হোক, যদি বেকারত্ব ভোগ করতে লাগে, ছেলের বা মেয়ে যে শিক্ষা নিল সে মানসিকতা ভোগে, আর যে গার্জেন তো একটা অসুস্থ ভোগ করে, যে এত টাকা লেখাপড়া করাইয়া আমার ছেলে বা মেয়ে হোক, আমার ছেলেটা আমার বেকার হয়ে দিল। সেক্ষেত্রে নজর দেওয়া সরকারের খুবই দরকার। প্রত্যেক বাজেটে এত টাকা পয়সা যে বাড়ে, নিত্যপণ্য দাম বেড়ে যায়, সব কিছুর দাম বেড়ে যায়, কিন্তু সাধারণ মানুষ যে ভোগান্তিতে আছে ওটাতে থেকেই যেতেছে। তো আমাদের ইনকাম সোর্স তো আর বাড়তেছে না। যেটা মনে করি যে সামনে বাজেটে এখন যে অবস্থা আছে, আসলে খুব কষ্টকর অবস্থা, বাড়লে আরও কষ্টকর হবে। এটা আমাদের আবেদন থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, বাজেটটা না বাড়ানো। এই বাজেটটা যদি কৃষিক্ষেত্রের উপর বেশি অন্তর্ভুক্ত করা হতো, তাইলে মনে হয় যে মানুষের দ্রব্যমূল্যটা হাতে নাগালে থাকতো। এডিস মশা নিধনে জমা পানি 3 দিনে 1 দিন নয়, প্রতিদিন ফেলে দেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডেঙ্গু রোগী নির্মূলে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছেন।
দুপুরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এডিস মশা নিয়ন্ত্রণে বাসিন্দাদের সচেতন করতে ৭৫টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়মিত উঠান বৈঠক করার পরামর্শ দেন মেয়র। হাসপাতাল বা স্বাস্থ্য অধিদপ্তরের বাইরে কিন্তু একটা ব্যাপক তথ্য আমরা নিজেরাই আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা সংগ্রহ করি, সেগুলো আমরা কাজ করি। কিন্তু একটি বড় অংশ রয়ে যাচ্ছে যারা বহির্গমনে গিয়ে সেবাটা নিচ্ছে, রোগী হিসেবে জ্বর এসেছে সে গিয়ে সেবাটা নিল, কিন্তু তার তথ্যটা আমি পাচ্ছি না। আবার একটি বৃহৎ অংশ অপ্রয়োজনীয় তথ্য আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গাটাই আমার মনে হয় আরও সমন্বয় প্রয়োজন রয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ায় দুটি আলাদা গেরিলা আক্রমণে 2 পুলিশ সদস্য সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের জামন্ডিতে বোমা হামলা চালানোর কিছুক্ষণ পর মোরালেস শহরের একটি ব্যাংক এবং একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে FARC গেরিলা গোষ্ঠীর সদস্যরা। 2016 সালে ম্যাক্সবাদী গেরিলা গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি হলেও তা প্রত্যাখ্যান করে FARC গেরিলা গোষ্ঠীর বহু সদস্য। এ চুক্তির পর দেশটির সেনাবাহিনীর সাথে সংঘর্ষ এবং অপহরণ, মানব পাচার সহ অন্যান্য অপকর্ম হ্রাস পেলেও সম্প্রতি ভিন্ন মতাবলম্বী সদস্যদের কারণে তা আবার বাড়ছে। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই সিরিজ দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের বানিয়ে নিতে চায় বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে যুক্তরাষ্ট্র। টি-20 র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 19 নম্বরে। আনারি এই দলটির বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব শান্তরা। সিরিজের প্রথম ম্যাচটি তাই জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে বড় দলের বিপক্ষে টি-20 খেলার অভিজ্ঞতা অর্জন করতে চায় স্বাগতিকরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।